আজকে হচ্ছে আমাদের রাইটিংসের 26 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রেসিজ রাইটিংটাকে প্র্যাকটিস করব। প্রেসিজ রাইটিংটাকে প্র্যাকটিস। সো তোমাদের এই রাইটিংসের জন্য কিন্তু নোট আমি দিয়ে দিয়েছি, তো আশা করছি সেই সমস্ত নোটগুলোকে তোমরা পড়ছো। ওকে, আর দীপাঞ্জন তোমার লেখাগুলোকে আমি পড়েছি, তো ওই লেখাগুলোতে কোথাও যে আমি হাত লাগাবো বা কাটসাট করব সেরকম জায়গা আমার তৈরি হয়নি। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। কি বলছো দাদা? শুনলাম না। বলছি তোমার লেখাগুলোকে আমি পড়েছি, তো গ্রামাটিক্যালি কোথাও আমি কোনো ভুল দেখিনি, আমার চোখে পড়েনি, তার মানে এক্সামিনারের চোখেও পড়বে না, বোঝা গেল? কিন্তু একটা যেটা ফিল হলো, ইনফরমেশনের একটুখানি কমতি আছে বলে আমার মনে হচ্ছে, এই জন্য টপিকসগুলোকে ভালো করে পড়ো। ওকে, প্রত্যেকটা বিষয়কে ভালো করে পড়ে নিও। হ্যাঁ, আর ওই ইডিয়ামস এন্ড ফ্রেজেস পাচ্ছি না, মানে দুটো চেনাশোনা সেটাই পেরেছি। হ্যাঁ, ওকে, নো নো ইস্যু, ওটা ভাই আমি দিয়ে দেবো ভাই, এই সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো। চলো চলো, আমি আজকে করার আগে এর জন্য বাংলা একটা প্যাসেজ নিয়ে এসেছি, যে আগে দেখি যে বাংলা অনুচ্ছেদ থেকে আমরা প্রিসিজ রাইটিং করতে পারছি কিনা। এখানে প্রায় 300 শব্দ রয়েছে, 315টা শব্দ প্রায় আছে, তো এখানে এটাকে ভালো করে পড়ো, পড়ে এটাকে প্রিসাইজ করার চেষ্টা করো। জলবায়ু পরিবর্তন, দেখো প্রেসি করার সময় যেটা করব, আমরা কোনো এক্সাম্পল ইউজ করব না, ঠিক আছে, এবং নিজের ভাষাটা ব্যবহার করব। অ্যাজ ইট ইজ এই প্যারাগ্রাফের মধ্যে যে ভাষা দেওয়া আছে সেটাই করব তা কিন্তু নয়। তো পড়ো একবার। জলবায়ু পরিবর্তন আজ বিশ্বের অন্যতম বড় সংকট। শিল্পোন্নত দেশগুলির অতিরিক্ত শিল্পায়ন, বন উজাড় ও জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার পৃথিবীর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি করছে। এর ফলস্বরূপ হিমবাহ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় কিংবা তাপপ্রবাহের মতো চরম আবহাওয়া ক্রমশ ঘন ঘন ঘটছে। কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, খাদ্য নিরাপত্তা বিপন্ন হচ্ছে এবং কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কেবল প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বাড়িয়ে তুলছে। ধনী দেশগুলি প্রযুক্তি ও সম্পদের সাহায্যে এই সংকট মোকাবেলায় তুলনামূলকভাবে সক্ষম হলেও দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলি মারাত্মক ক্ষতির মুখে, ফলে বৈষয়িক ন্যায়বিচারের প্রশ্ন সামনে আসছে। অনেক পরিবেশবিদের মতে জলবায়ু পরিবর্তন শুধু একটি পরিবেশগত সমস্যা নয়, এটি আসলে এক গভীর রাজনৈতিক ও নৈতিক সংকট। এটা খুব ইম্পর্টেন্ট, আমি বলবো, আগে প্যারাগ্রাফটাকে একবার পড়ো, তারপর আমি বলবো হাইলাইট কোথায় করবে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। প্যারিস চুক্তি বা কপ সম্মেলনের মতো সম্মেলনের মতো উদ্যোগে দেশগুলো কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিচ্ছে, তবে বাস্তবে তার প্রয়োগ এখনো পর্যাপ্ত নয়। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। প্লাস্টিক ব্যবহার কমানো, বৃক্ষরোপণ করা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা এবং পরিবেশ বান্ধব জীবনযাপন গ্রহণ করা জরুরি। সর্বোপরি জলবায়ু পরিবর্তন রোধে বিজ্ঞান, রাজনীতি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসই একমাত্র পথ, অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী হবে অনিরাপদ ও অমানবিক। হলো? নাও এবার এখানে হাইলাইট করবার মতন কি কি আছে দেখো। প্যাসেজটা পড়ার পরে আমরা কিন্তু বুঝে গেলাম যে প্যাসেজের ধারণাটা কি। প্রথমে প্যাসেজের মধ্যে দেখো ফার্স্ট স্ট্যানজাতে, এখানে ফার্স্ট প্যারাগ্রাফ যেটা, সেই ফার্স্ট প্যারাগ্রাফে 315টা শব্দ আছে বলে মনে হচ্ছে না। যাই হোক, যতটাই থাক, কতগুলো আছে একবার একটুখানি গুনে নাও তো। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 ওই 2 3 16টা 4 5 ভার্টিক্যাল 6 আছে, মানে 7 হচ্ছে 8 9 160 10 মত। 11 12 13 14 15 16। আচ্ছা ধরো 160 বা 70, 170 ধরো, এরকম ধরে চলো। 4 5 6 7 বা 200 শব্দ ধরে চলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
ঠিক আছে, মোটামুটি এটাকে 1/3 করব আমরা। সো 55 থেকে 60টা। হ্যাঁ, 75 টু 80 এর কাছাকাছি করো। বা তারও কম যদি হয়। স্যার এটা কি লিখবো? অবশ্যই প্রেসিসটাকে নিজেরা একটুখানি ভাবো। আচ্ছা, টাইটেলের কথা একটা বলে দিয়ে দেখো, প্রেসিজের ক্ষেত্রে যে আমাদের বলা হয় যে টাইটেল দাও, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যদি কোশ্চেনে টাইটেল নিষেধ করা থাকে তাহলে কিন্তু টাইটেল ব্যবহার করা যাবে না। বেশ কিছু এক্সামিনেশন আছে যেখানে টাইটেল দিতে বারণ করা হয়, সেইটা কিন্তু পরীক্ষায় অবশ্যই খেয়াল করবে যে কোশ্চেনে কি বলা হচ্ছে। কোশ্চেনে যদি টাইটেল দিতে বারণ না করা হয় তাহলে অবশ্যই টাইটেল দেবে। দাদা একটা কোয়েশ্চেন রিপোর্ট রিলেটেড হ্যাঁ বলো। বলছি। দাদা ধরো কোনো একটা ইনসিডেন্ট যেটা আমি জানি, ধরো এই মানে ধরো এই বিভিন্ন স্কিম বা বিভিন্ন প্রোগ্রামসের যে দিনগুলো সেটা আমরা জানি, এবার সেটা নিয়ে যদি রিপোর্ট লিখতে দেয়, সেইগুলো তো একটা প্রপার ডেট আছে, বা ধরো এই প্লেন ক্র্যাশ বা ইনসিডেন্ট কোনো একটা যেগুলো ঘটেছে, ভূমিকম্প টুমিকম্প, ধরো আমি হ্যাঁ দেখো, পরীক্ষার দিন রিপোর্ট যেটা রাইটিং লিখছি। এর ক্ষেত্রে তোমাদেরকে না অ্যাবস্ট্রাক্ট ফর্মই দেবে। হ্যাঁ, বুঝতে পারলে ভাই, অ্যাবস্ট্রাক্ট ফর্ম দেবে, মানে যেটা ইনসিডেন্ট ঘটে গেছে, হ্যাঁ সেরকম কিছু কিন্তু দেবে না, ওরা অ্যাবস্ট্রাক্টই দেবে, যার কারণে যেখানে সেখানে তুমি যা খুশি ইউজ করতে পারো। না, আমি ডেটটার কথা বলছি, ধরো আমি যেদিন পরীক্ষা দেবো সেদিনেরই ডেট দেবো, কিন্তু আমি কোনো একটা প্রপার ইনসিডেন্ট দিলো, ধরো প্লেন ক্র্যাশের ঘটনাটা বা ট্রেন অ্যাক্সিডেন্ট, ওখানে ডেট মেনশন আছে, ধরো 25 এপ্রিল কি 26 এপ্রিল, আমি হ্যাঁ, ওইটাকে লিখছি তোমার অ্যাজ ইট ইজ 31শে লিখতে হবে। আগস্ট হ্যাঁ, অ্যাজ ইট ইজ লিখতে হবে। যদি তুমি কোনো ইনস্ট্যান্স লিখতে চাচ্ছ, তো ইনস্ট্যান্স লিখলে কিন্তু তোমাকে এক্সাক্ট ডেট দিতে হবে। আচ্ছা, ঠিক মানে আছে। আমি পুরোনো ঘটনাও হচ্ছে 31শে আগস্ট এসে লিখছি, এরকম ব্যাপার হতে পারে তাই তো? হ্যাঁ 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 পরীক্ষা 31শে আগস্ট মানে রিপোর্ট আমি 31শে আগস্ট ডেটই দিয়ে লিখবো তো দাদা? হ্যাঁ, তো একদম পুরোনো ঘটনা হলেও। একদম। আচ্ছা, এটাই। তাহলে দেখো স্যার প্রথম, এটা কি পিডিএফ হবে না কোশ্চেনটাও লিখতে হবে? হ্যাঁ আমি সব পিডিএফ করেই দিয়ে দেবো। হ্যাঁ, আজকে ক্লাসের শেষে এগুলোকে প্রশ্ন আচ্ছা। উত্তর আমি পিডিএফ করে দিয়ে দেবো, ঠিক আছে। দেখো এখান থেকে প্রথম প্রথম প্যারাগ্রাফ থেকে যেটা আমরা পাচ্ছি, প্রথম প্যারাগ্রাফ থেকে কি পাচ্ছি, যে জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য একটা হুমকি, এরকম একটা ব্যাপার পাচ্ছি, তাই না? নাকি? হ্যাঁ স্যার। ঠিক। মানে আমি আবার বলছি, প্রেসিজ রাইটিং বাংলাতে আগে করছি এই কারণে যে বাংলাটা প্রেসিটা পড়ে আমি কি বুঝলাম সেটাকেই আমার খাতাতে লিখতে হবে। সো প্রথম স্ট্যান্ডা বা সরি প্রথম প্যারাগ্রাফ পড়ে আমরা বুঝলাম যে জলবায়ু পরিবর্তন হচ্ছে মানবজাতির জন্য একটা হুমকি। তারপর দেখো এখানে বেশ কিছু ঘটনা দেওয়া হয়েছে, কেন হুমকি, তুমি যে বলছো হুমকি কেন, কারণ এখানে দেখতে পাচ্ছ যে শিল্পায়ন হচ্ছে, বন উজাড় হয়ে যাচ্ছে, জীবাশ্ম জ্বালানির অপব্যবহার হচ্ছে, এর ফলে কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর সাথে আরো কি ফলাফল দেখতে পাচ্ছ, হিমবাহ গলে যাচ্ছে, সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি ইত্যাদি এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো আসছে। আর এই প্রাকৃতিক দুর্যোগগুলো আসার সাথে সাথে কি হচ্ছে, কৃষি বা খাদ্য নিরাপত্তা বিপন্ন হয়ে যাচ্ছে, এবং যার ফলে মানুষও কিন্তু বাস্তুহারা হয়ে যাচ্ছে। এটা এই পর্যন্ত গেল। তারপরের প্যারাগ্রাফ থেকে কি পাচ্ছ, যে এই সংকট, ঠিক আছে, সামাজিক অর্থনৈতিক বৈষম্য বাড়িয়ে তুলছে। আর এই জায়গায় আরেকটা পয়েন্ট লেখা আছে যে এটাকে সমাধান করতে গেলে রাজনৈতিক এবং নৈতিক চেতনাকেও বৃদ্ধি করতে হবে। এখানে আছে দেখো, রাজনৈতিক আর নৈতিক চেতনা, মানে এটি শুধুমাত্র পরিবেশগত সমস্যা নয়, এখানে পলিটিক্যাল কনসিডারেশনও আছে, মরাল কনসিডারেশনও আছে। বোঝা গেল? এই জায়গাটাকে আনতে পারো, ভাবতে পারো। তারপর গিয়ে তুমি বলছো এটাকে কি করে রোধ করা যেতে পারে।
এটাকে কিভাবে করা যেতে পারে। সেখানে বলতে পারো যে আন্তর্জাতিক সহযোগিতা, তারপর বিভিন্ন চুক্তি, যেমন এখানে কপ সম্মেলনের কথা বলা হয়েছে, প্যারিস চুক্তির কথা বলা হয়েছে, এই বিষয়টাকে আনতে পারো। এবং জনগণ যাতে পরিবেশের প্রতি যত্নশীল হয় এই ব্যাপারটাকে বলতে পারো। আর সকলের সম্মিলিত প্রয়াসে আগামী প্রজন্মের জন্য আমরা একটা ভালো পৃথিবী রেখে যেতে পারি, এই একটা ধারণা আমরা পেলাম। আচ্ছা চলো এটার আনসারটা আমি একটু লিখিয়ে দিই। তোমরা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত? হ্যাঁ দাদা। ওকে, তাহলে এমন হেডলাইনটা বলবো নাকি দাদা? আচ্ছা টাইটেলটা, হ্যাঁ হ্যাঁ, টাইটেলটা। আচ্ছা টাইটেলটা লেখো, এটার জন্য টাইটেল লেখো। আচ্ছা তোমরা একটু সাজেস্ট করো তো দেখি যে এটার জন্য কি টাইটেল দেওয়া যেতে পারে। জলবায়ু পরিবর্তন, তারপর ওই কোলন না কি যেন ওটা দেয়। হ্যাঁ, বিসর্গ চিহ্ন, তারপরে বলো। হ্যাঁ, ওটা দিয়ে তারপর হচ্ছে তুমি যেটা বললে মানব জাতির জন্য হুমকি। জলবায়ু পরিবর্তন মানব জাতির জন্য ভয়াবহ হুমকি, এরকম কিছু, বা স্যার আমি এটাকে, বলছি জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব, এটা বললে হবে না? হ্যাঁ জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব হবে, ভালো টাইটেল হলো। তারপর আর কেউ কিছু বলো। জলবায়ুর সংকটময় পরিবর্তন। পৃথিবী, সংকটময় পৃথিবী আচ্ছা বা জলবায়ু সংকটের মুখে পরিবর্তন, পৃথিবী। সংকটের মুখে হ্যাঁ, পৃথিবী। হ্যাঁ, আচ্ছা এটাও খুব ভালো। আর কেউ? দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা। এই মানে জলবায়ুর পরিবর্তন তারপরে বিসর্গ দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা, জলবায়ু এটাও করা পরিবর্তন যায়। ও তার ফলাফল। আচ্ছা ঠিক, তাহলে এক কাজ করো তোমরা, টাইটেলটাকে এমন লিখো, জলবায়ু শিরোনাম। পরিবর্তন আর তার ফলাফল। মানে স্যার আমি বলতে চাইলাম এই কথাটাই যে টাইটেল শব্দের যতটা সংক্ষিপ্ত হয় ততটাই ভালো, সেই জন্য আমি একদম ছোটটাই বলতে চাইলাম। হ্যাঁ, শিরোনামের মধ্যে এভাবে লিখো যে জলবায়ু পরিবর্তন, কোলন দিয়ে লেখো এক বৈশ্বিক বা বৈশ্বিক সংকট, এমনটা টাইটেল লেখো। জলবায়ু পরিবর্তন এক বৈশ্বিক সংকট, এই টাইটেলটাকে রাখো। এখন আমাকে জিজ্ঞেস করো দাদা এই টাইটেলই কেন? আমরা এই পুরো জায়গাটাতে পড়ে দেখলাম যে এই প্যারাগ্রাফ থেকে বিশেষ করে যেটাকে মোকাবেলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন, তাই না? নইলে আমার পার্শ্ববর্তী দেশ ভুটান আর তার পার্শ্ববর্তী দেশ হচ্ছে চায়না, যেখানে ভুটানে কার্বন এমিশন একেবারে জিরো বললেই চলে, অথচ ঠিক তার উত্তর দিকে অবস্থান করছে চায়না, যার কার্বন এমিশন প্রচুর বেশি, অনেক অনেক বেশি। একটা কন্টিনেন্টকে যদি ধরে চলো, এশিয়া মহাদেশে সব থেকে বেশি বলা যেতে পারে। কিন্তু তাদের বিভিন্ন ধরনের মেশিনারি রয়েছে, পলিটিক্যাল এবং নিজেদের কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যার কারণে তারা ওই তকমাটা পায় না। ওকে, বা পেলেও সেটাকে তারা ভিটো দিতে সেই জায়গায় রাখাতে পারে, তার রাজনৈতিক ক্ষমতা তাদের রয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এই জলবায়ু পরিবর্তন এক বৈষয়িক সংকট, এই কথাটাই যুক্তিযুক্ত বলে মনে হয়। কারণ প্যারাগ্রাফটা মানে এই প্যাসেজটা শেষ হচ্ছে একটা কথা দিয়ে যে আমাদের এই জলবায়ু পরিবর্তন রোধে বিজ্ঞান, রাজনীতি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসই একমাত্র পথ। বুঝতে পারলে? চলো এটার প্রেসিসটাকে একবার লেখো তো দেখি, আমি বলছি। সবাই লেখার জন্য প্রস্তুত? ইয়েস স্যার। হ্যাঁ দাদা। লেখো, জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন মানব জাতির জন্য ভয়াবহ হুমকি। জলবায়ু পরিবর্তন মানব জাতির জন্য ভয়াবহ হুমকি, ফুল স্টপ। শিল্পায়ন, কমা, বন উজাড়, শিল্পায়ন, কমা, বন উজাড়
ও জীবাশ্ম জ্বালানির অপব্যবহারে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়ছে, যার ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন হিমবাহ গলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি সহ বিপন্ন কৃষি খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করছে এবং কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার মুখে। ফুল স্টপ। ফুল স্টপ দিয়ে লেখো, এই সংকট আন্তর্জাতিক ভাবে বৈষম্য বাড়াচ্ছে, ধনী ও দরিদ্র দেশগুলির মধ্যে। এই সংকট কি যেন বললাম ভাই? অর্থনৈতিকভাবে এই বৈষম্য সংকট বাড়াচ্ছে। আন্তর্জাতিকভাবে এই সংকট আন্তর্জাতিকভাবে বৈষম্য বাড়াচ্ছে ধনী ও দরিদ্র দেশগুলির মধ্যে। আচ্ছা, ফুল স্টপ। তাই আন্তর্জাতিক সহযোগিতা এবং জনগণের পরিবেশ বান্ধব আচরণ রসই দিয়ে দাও তো, আচরণই পারে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ পৃথিবী উপহার দিতে। আচরণই পারে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ পৃথিবী উপহার দিতে। ফুল স্টপ, শেষ। দেখো তো ভাই কটা শব্দ হলো?
বলতে কি বললেন? ওই ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি এই যে যেখানে এক্সাম্পল গুলো ইউজ করেছেন, যেমন হিমবাহ গলন, হ্যাঁ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, এই এক্সাম্পল গুলো কি ডাইরেক্টলি ইউজ করা হ্যাঁ চলে? এই এক্সাম্পল গুলো দেওয়া যাবে এখানে। আচ্ছা, হুম। ওকে। কটা শব্দ হলো ভাই আমাদের প্রেসিজের? 65 দাদা। 65 65, তার মানে 170 কত হয়? 1/3 7 হবে তো হাফ। স্যার? মোটামুটি ঠিকই আছে নাকি? হ্যাঁ, ওই মোটামুটি ওই 57 এর আশেপাশে হয় আর কি, 1/3 মানে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, অসুবিধা নেই, 65টা হলেও ঠিক আছে। এই তো এটা হয়ে গেল। এবার আসো এর ইংরেজিটা করো দেখি এটা। Modern civilization is dominated by science and technology. The blessings of science are countless. It has conquered time and space, given man wings in the form of airplanes, and speed in the form of trains and motor cars. It has discovered electricity, which provides light, heat, and power. It has enabled man to swim in the depths of the sea and soar into the sky. Scientific instruments like X-ray and MRI have made the diagnosis of diseases easier. The wonders of radio, television, and the internet have brought the world closer. Today, communication has become instant, and a man can talk to anyone, anywhere in the world within seconds. But science is not an unmixed blessing. It has given us destructive weapons like guns, bombs, and missiles. The invention of nuclear weapons threatens the very existence of mankind. Even chemical and biological weapons can cause unimaginable destruction. The overuse of machines has led to unemployment and pollution, while on one hand man has become the master of machines, on the other he has become their slave. The physical comforts provided by science have made life easier but also less healthy. People are suffering from diseases like obesity, stress, and diabetes. Thus, science is a double-edged sword. It depends on man whether he uses it for peaceful purposes or for distraction. If used wisely, it can be heaven on earth. If abused, it can lead to total annihilation of life. The choice lies in our hands, and our future depends on how responsibly we use science. অসাধারণ একটা প্যারাগ্রাফ। সো এটা পড়ে আমরা বুঝতে পেরেছি বিজ্ঞানের বিজ্ঞান ভালো দিক আর আশীর্বাদ খারাপ না দিক। অভিশাপ দাদা? একদমই তাই। সায়েন্স আ ব্লেসিং অর আ কার্স, এমন একটা টাইটেল করা যেতে পারে, তাই না? ওটাই যুক্তিযুক্ত হ্যাঁ, হবে। একদম। হুম। চলো এটাকে এবার প্রিসাইজ করো দেখি। দাদা কিছু মানে বলে দাও না। হ্যাঁ অবশ্যই, জিজ্ঞেস করো। এই অ্যানহিলেশন মানেটা কি? অ্যানিহিলেশন মানে মানে শেষ করে দেওয়া, নষ্ট করে দেওয়া, ঠিক আছে, অ্যাবলিশ করা, ধ্বংস করে দেওয়া। আচ্ছা। হুম। আমি কি পড়ে একবার বাংলায় বলে দেব, সুবিধা হবে তাহলে প্রেসি করতে? না, হ্যাঁ স্যার। বুঝেছি। আচ্ছা ওকে। মডার্ন সিভিলাইজেশন ইজ ডমিনেটেড বাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আধুনিক সভ্যতা ডমিনেটেড বাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দ্য ব্লেসিংস অফ সায়েন্স আর কাউন্টলেস। বিজ্ঞানের আশীর্বাদ মানে যাকে গুণে শেষ করা যাবে না। ইট হ্যাজ কনকার্ড টাইম অ্যান্ড স্পেস। এটা সময় এবং স্পেসকে জয় করেছে, মহাকাশকে। ওকে। গিভেন ম্যান উইংস ইন দ্য ফর্ম অফ এয়ারপ্লেনস। মানুষকে এটা ডানা হিসাবে দিয়ে, মানে মানুষকে ডানা দিয়ে দিয়েছে, মানুষ যাতে উড়ে যেতে পারে এরোপ্লেনের মাধ্যমে।
অ্যান্ড স্পিড ইন দ্য ফর্ম অফ ট্রেনস আর মোটর কার্স, এবং ট্রেন আর মোটর কার হিসাবে তাদেরকে গতি দিয়েছে। ইট হ্যাজ ডিসকভার্ড ইলেকট্রিসিটি, বিজ্ঞান বিদ্যুৎ আবিষ্কার করেছে যা আমাদেরকে প্রোভাইড করছে লাইট, হিট অ্যান্ড পাওয়ার। ইট হ্যাজ এনাবেলড ম্যান টু সুইম ইন দ্য ডেপথস অফ দ্য সি, এটা মানুষকে সুযোগ করে দিয়েছে সমুদ্রের গভীরে যেতে। অ্যান্ড সোয়ার ইনটু দ্য স্কাই, এবং আকাশে উড়তে। Scientific instruments like X-ray and MRI have made the diagnosis of diseases easier, এবং এই সমস্ত ইনস্ট্রুমেন্ট এক্সরে, এমআরআই, এই সমস্ত যন্ত্রের মাধ্যমে রোগ নির্ণয় করা সহজ হয়েছে। The wonders of radio, television and internet have brought the world closer, এবং বিজ্ঞানের যে মানে বিস্ময়, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, এগুলোর মাধ্যমে পৃথিবী কাছাকাছি চলে এসছে। টুডে কমিউনিকেশন হ্যাজ বিকাম ইনস্ট্যান্ট, আজকের দিনে কমিউনিকেশন একটা তোমার হয়ে পড়েছে, মানে ইনস্ট্যান্ট হয়ে পড়েছে। ম্যান ক্যান টক টু এনিওয়ান এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড উইদিন সেকেন্ডস, মানুষ চাইলে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় তারা কথা বলতে পারে যে কারো সাথে। বাট সায়েন্স, এবার নেক্সট প্যারাতে এর সম্পর্কে আর এর মানে কার্সটাকে বলা হচ্ছে, বাট সায়েন্স ইজ নট অ্যান আনমিক্সড ব্লেসিং, কিন্তু বিজ্ঞানের মধ্যে একেবারে যে আনমিক্সড ব্লেসিং আছে এমনটা নয়। ইট হ্যাজ গিভেন আস ডিস্ট্রাকটিভ ওয়েপন্স লাইক গানস, বম্বস অ্যান্ড মিসাইলস, এই বিজ্ঞান আমাদেরকে ভয়ঙ্কর মানে ধ্বংসাত্মক কিছু ওয়েপন্সও দিয়েছে, যেমন বন্দুক, বোমা, মিসাইল। The invention of nuclear weapons threatens the every existence of mankind, এবং এই যে পারমাণবিক বোমার আবিষ্কার, এটা এই মানে মানব জাতির মানে এক্সিস্টেন্সের উপর একটা প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। Even chemical and biological weapons can cause unimaginable destruction, এবং এই যে কেমিক্যাল ওয়েপন্স বা বায়োলজিক্যাল ওয়েপন্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অকল্পনীয় ডিস্ট্রাকশন করতে পারে। ডু ইউ নো, ডিউরিং কোভিড-19 এই প্রসঙ্গটা খুব জোরালোভাবে উঠেছিল, এই যেটা বায়োলজিক্যাল ওয়েপন্স, ঠিক আছে, এই বিষয়ে। ওই বায়োলজিক্যাল ওয়ার যেটা বলছিল। হ্যাঁ, মানে এটা তখন বলা হয়েছিল যে ডিউরিং কোভিড, এই কোভিডটা চায়নার কোনো একটা ল্যাবরেটরিতে অ্যাজ আ ওয়েপন্স হিসাবে এটাকে ইউজ করা হচ্ছিল, আর সেটা সেখান থেকে কোনোভাবে লিক হয়। এটা সত্যি কথা। আমরা যখন হলিউডের যে ফিকশনাল সিনেমাগুলো দেখি, সেখানে দেখি না যে বিভিন্ন ধরনের এই বায়োলজিক্যাল ভাইরাস তৈরি করা হয়েছে, যেগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে একটা জনগোষ্ঠীর ওপরে, ঠিক না? এবার সেইটা যখন ল্যাবরেটরিতে লিক হচ্ছে, তার কনসিকোয়েন্সেস কি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এবং আজকের দিনে আমরা কিন্তু তোমরা কল্পনা করতে পারবে না আজকের দিনে পৃথিবী কোথায় দাঁড়িয়ে আছে। 1 সেকেন্ডের মধ্যে এই পৃথিবী টুকরো টুকরো হয়ে যেতে পারে। শুধুমাত্র যে নিউক্লিয়ার ওয়েপন্স গুলো রয়েছে না, ওইগুলো যদি নাগাড়ে ফাটতে থাকে, এই পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে। ম্যানকাইন্ড নয়, এই পৃথিবীর কোনো জীবন অস্তিত্ব কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। রাশিয়ার কাছেই যা আছে ওটা দিয়েই শেষ হয়ে যাবে দাদা। হ্যাঁ, একদমই তাই। রাশিয়ার কাছে যা আছে সেটা দিয়েই গোটাটাকে ধ্বংস করে দেওয়া যায়। সেরকম করে অপারেশন ডেড হ্যান্ড। যাদের কাছে এই সমস্ত নিউক্লিয়ার ওয়েপন্স গুলো রয়েছে, এটা কতটা খতরনাক হতে পারে আমরা নিজেরাও কল্পনা করছি না। দ্য ওভার ইউজ অফ মেশিনস আমাদের কি করেছে, হ্যাজ লেড টু আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পলিউশন। যেখানে আগে 100টা শ্রমিক একটা কাজ করতো, আর সেই ফ্যাক্টরিতে একটা মেশিন আসার জন্য সেখানে 10 জন লোকেই কাজ হয়ে যাচ্ছে। তার মানে কি আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে, সাথে তার পলিউশনটাও বৃদ্ধি করছে ওই মেশিন। While on one hand man has become the master of machines, একদিকে মানুষ সেই মেশিনের মাস্টার হয়েছে, আবার অন্যদিকে ওই মানুষ মেশিনের দাসে পরিণত হয়েছে। The physical comforts provided by science have made life easier but also less healthy, মানে এই ফিজিক্যাল কমফোর্টস এই সায়েন্স আমাদেরকে দিলেও আমাদেরকে কিন্তু আনহেলদি করে তুলছে। পিপল আর সাফারিং ফ্রম ডিজিজেস লাইক অবেসিটি, স্ট্রেস অ্যান্ড ডায়াবেটিস, লোকেরা মোটাপা, চিন্তা, ডায়াবেটিসের মতন রোগে ভুগতে শুরু করেছে। Thus science is a double-edged sword, তাই এই সায়েন্সকে বলা যেতে পারে দোধারি তলোয়ার, ওকে, যার দুদিকেই ধার। It depends on man whether he uses it
ফর পিসফুল পারপাসেস অর ফর ডিস্ট্রাকশন। এটা মানুষের উপরে নির্ভর করছে যে সে এটিকে কিভাবে ইউজ করবে, ভালোর জন্য না ধ্বংসের জন্য। ইফ ইউজড ওয়াইজলি, যদি এটাকে জ্ঞান ব্যবহার করা হয়, ইট ক্যান ব্রিং হেভেন অন আর্থ, এটা পৃথিবীতে স্বর্গ তৈরি করে দিতে পারে। ইফ অ্যাবিউজড, যদি এটা দুর্ব্যবহার হয়, ইট ক্যান লিড টু টোটাল অ্যানহিলেশন অফ লাইফ, এটা সমগ্র জীবনকে ধ্বংস করে দিতে পারে। দ্য চয়েস লাইজ ইন আওয়ার হ্যান্ডস, চয়েস আমাদের হাতে, অ্যান্ড আওয়ার ফিউচার ডিপেন্ডস অন হাউ রেসপন্সিবলি উই ইউজ সায়েন্স, এবং আমরা এটা আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে যে আমরা কিভাবে এটাকে ব্যবহার করছি। ওকে, সো আই থিঙ্ক এই প্যারাগ্রাফটাও খুব ভালো। চলো তাহলে এটার টাইটেল তোমরা কি দেবে বলে ঠিক করলে, ওটাই দাও। সায়েন্স Science of হাইফেন blessing দিয়ে or লিখো, আ curse. ব্লেসিং অর আ কার্স। টাইটেলটাকে লেখো, টাইটেলটাকে দাও, লেখো সায়েন্স আ ব্লেসিং অর আ কার্স। সায়েন্স, স্যার আমি একটা লিখেছিলাম, হ্যাঁ বলো বলবো স্যার? বলো বলো। সিভিলাইজেশন ইউজ অ্যান্ড মিসইউজ অফ সায়েন্স। সিভিলাইজেশন ইউজ মিসইউজ অফ সায়েন্স। আচ্ছা, যারা ক্লাসে আছো তারা বলো তো এই টাইটেলটা কেমন লেগেছে? মানে এটা ঠিক সাজানো গোছানো নয়। ওকে, তার মানে এটা কানের ভালো শুনতে লাগছে না। ওকে, টাইটেলটাকে একেবারে ইজি হ্যাঁ, রাখার চেষ্টা করো। হ্যাঁ, মানে এটা করা যেতে পারে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সায়েন্স করা যেতে পারে। হুম, করা যেতে পারে। অ্যাবিউজেস হবে না, মিসইউজ হবে। অ্যাবিউজ হবে না, মিসইউজ স্যার হবে। মিসইউজ যেটা সেটা তো কোনো মানে জিনিসপত্রের ক্ষেত্রে হলে ঠিকঠাক মনে হয় না। না না, দেখো অ্যাবিউজ অ্যান্ড মিসইউজ ব্যাপারটাকে ভালো করে বোঝো। অ্যাবিউজ আর মিসইউজের তফাৎটা কি? অ্যাবিউজ হচ্ছে আমার বাড়িতে স্নানের জন্য এক বালতিতে জল রাখা আছে, ওই এক বালতি জলে আমার স্নান হয়ে যাবে, আমি ওটা না করে আমি মোটর চালিয়ে দিলাম। হ্যাঁ, মোটর থাকে না বাড়িতে, পাম্প, সেটা চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে স্নান করছি, কয়েকশো বালতি জল বেরিয়ে গেল। দিস ইজ অ্যাবিউজ। ওকে, আর মিসইউজ কোনটা? মিসইউজ মিসইউজ হচ্ছে জলটা তোমার ছিল স্নানের জন্য, আর সেই জলটা দিয়ে স্নান না করে তুমি ওই জলটা দিয়ে রং বলে হোলি খেলেছো। দিস ইজ মিসইউজ। ওকে, সো মিসইউজ মিনস যেটাকে তুমি যে পারপাসে ইউজ করা উচিত সেই পারপাসে ইউজ করছো না। ওকে, আর অ্যাবিউজ মিনস ইউ আর ইউজিং সামথিং ফর বাজে ডিস্ট্রাকশন। নষ্ট করছি। একদমই তাই। অপব্যবহার। বেশ, চলো এটাকে ওটা ভেবো না, এমনটাই দেখো, সহজ সরল টাইটেল রাখো। হ্যাঁ, টাইটেল যত সহজ সরল থাকবে ভালো লাগবে তখন। সায়েন্স হাইফেন দিয়ে লেখো এ ব্লেসিং অর আ কার্স, এমন দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দাও, তবে এক্সামিনারের মধ্যে একটা ভাবনা আসবে, হ্যাঁ দেখি তো ছেলেটা কি লিখেছে। সায়েন্স হাইফেন দিয়ে লেখো আ ব্লেসিং অর আ কার্স বলে কোশ্চেন মার্ক দাও। দিয়েছো সবাই টাইটেল? স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, যেটা আপনি বললেন যে এ ব্লেসিং, তারপর একটা কি বললেন? অর এ কার্স, CURAC, কার্স, মানে এমনটা টাইটেল করো, দাঁড়াও এক মিনিট, লেখো যে সায়েন্স হাইফেন দিয়ে লেখো আ ব্লেসিংস, ব্লেসিং অর এ কার্স, এমন দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও, এটা টাইটেল। সায়েন্স আ ব্লেসিং অর আ কার্স। ওকে, এটা একটা আশীর্বাদ না অভিশাপ? হয়েছে? দাদা এখানে 315টা ওয়ার্ড আছে বুঝলে। এখানে 315 ওয়ার্ড আছে? হ্যাঁ মানে 300 অব্দি গুনেছি, তারপর হাঁপিয়ে গেছি আর গুনিনি। আচ্ছা, ওরকমই থাকবে। আচ্ছা চলো তাহলে এটার আমরা প্রেসিটা লিখি। দেখো প্রথম স্ট্যানজা পড়ে আমরা যেটা জানতে পাচ্ছি
সেটা হচ্ছে যে আধুনিক সভ্যতা, এই মডার্ন সিভিলাইজেশন, সেটা হচ্ছে বিজ্ঞানের কাছে ঋণী, তাই তো? এরকম একটা ভাব আসছে না? এখানে আমি হ্যাঁ, ডমিনেটেড মানে কথাটা তার নিতে চাচ্ছি। ভালো ব্যবহারগুলো বলেছে আর কি। ঠিক ঠিক, তাহলে এটা দেখে ডমিনেটেড কথাটা না ইউজ করে আমি লিখছি যে মডার্ন সিভিলাইজেশন বিজ্ঞানের কাছে ঋণী হয়ে আছে। ঠিক আছে? কেন? কারণ তার কিছু মানে রেভলিউশন করে দিয়েছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে, ডায়াগনোসিসের ক্ষেত্রে ইত্যাদি ব্যাপারে। ঠিক আছে? যা আমাদের জীবনকে, মানব জীবনকে অনেকটা স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। এটা গেল। তারপরের প্যারাগ্রাফ থেকে আমরা দেখব যে আম, এটা মোটামুটি ধরো খারাপ সায়েন্সের যে ড্রব্যাকস গুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, চলো এমনটা করো দেখি আমার সঙ্গে সঙ্গে। চলো লেখো। আম, সবাই কি লেখার জন্য প্রস্তুত? হ্যাঁ দাদা। আচ্ছা লেখো, মডার্ন সিভিলাইজেশন, মডার্ন সিভিলাইজেশন owes, OWES, owes much to science. আমি লিখে দেবো নাকি? আমি লিখতে গেলে অনেক টাইম লাগবে, তোমরাই লেখো। মডার্ন সিভিলাইজেশন owes, OWES, owes মানে কি? আমি তোমার কাছে ঋণী আছি, সেই ক্ষেত্রে আমরা ও কথাটি ইউজ করি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই owes লিখলাম। মডার্ন সিভিলাইজেশন owes much to science, কমা, কেন 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 আমরা রয়েছি সেটা লেখো। which has reduced, বা সরি আগে which has um, revolutionized, which has revolutionized বানানটা বলবো? which has revolutionized বানানটা বলবো? বলুন স্যার, বলুন। REVOLUTIONIZED বা ACD, REVOLUTIONIZED বা ACD। রেভলিউশনাইজড, কিসে কিসে রেভলিউশনাইজড করেছে? ট্রান্সপোর্ট, তাই না? ওই যে আমাদের ডানা ফানা দিয়েছে, ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়ছে ওটা। ট্রান্সপোর্ট, কমা, কমিউনিকেশন, টেলিভিশন, এই যে ইন্টারনেট কমিউনিকেশন। ওকে, তারপর লেখো ডায়াগনোসিস অফ ডিজিজেস, কমা দিয়ে লেখো ডায়াগনোসিস, DIAGNOSIS, ডায়াগনোসিস অফ ডিজিজেস, কমা, মেডিসিন, মেডিসিন। ওকে, and has brought, and has brought immense comfort, and has brought immense comfort to human life, full stop, and has brought immense, immense বানান হচ্ছে IMMENSE, immense comfort to human life, immense comfort to human life, full stop. ফুল স্টপ হয়েছে? তারপরে লেখো যে it has reduced distances, it has reduced distances, comma, improved health facilities, improved health facilities, improved health facilities, and made instant communication, and made instant communication, and made instant communication possible
কমিউনিকেশন বানানটা কি? COMMUNICATION, কমিউনিকেশন। পসিবল, POSSIBLE, পসিবল। ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, WORLDWIDE, একসাথে, ওয়ার্ল্ড ওয়াইড, ফুল স্টপ। এরপর ড্রব্যাকস গুলোকে লিখবো সেকেন্ড প্যারাগ্রাফ থেকে। লেখো তথাপি, ইয়েট, ইয়েট, কমা, science is not free from drawbacks, yet science is not free from drawbacks, full stop. Yet science is not free from drawbacks, 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 drawbacks। ড্রব্যাকস মানে কি বললে নাকি? হ্যাঁ দাদা। হ্যাঁ, ড্রব্যাকস মানে কমতি, ঘাটতি, খামতি, সেটা মানে ব্যাক সাইড অফ সামথিং, ফুল স্টপ। লেখো it has created destructive weapons, it has created destructive weapons, comma, it has created destructive weapons, comma, increased unemployment, increased unemployment, increased unemployment, comma, কমা দিও না, লেখো and caused pollution, and caused, CAUSED, and caused pollution, POLLUTION, and caused pollution and lifestyle diseases, and lifestyle diseases, full stop. কি দিয়েছে আমার লাইফস্টাইল? হ্যাঁ, and lifestyle diseases, এই যে যে রোগগুলো আচ্ছা না, এই যে এই রোগগুলোকে আমরা লাইফস্টাইল ডিজিজই বলি, obesity, আচ্ছা ঠিক আছে। stress, diabetes, এগুলো লাইফস্টাইল ডিজিজেস, ওকে, ফুল স্টপ। hence science is a double edged sword, এই শব্দটা কি আমরা রাখছি এখানে 10 টাকা কেটে হেন্স লেখো, hence science is a double edged sword, এই লাইনটাকে অ্যাজ ইট ইজ রাখছি, রেখে হাইফেন দেব, হাইফেন, hence science is a double edged sword, hyphen, its benefits or harms, its benefits, BENEFITS, its benefits or harms, 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 depend on, DEPEND, depend on how wisely we use it, how wisely, এটা কি বললাম যেন একবার বলো তো ভাই শুরু থেকে। Hence, science is a double-edged sword. Its benefit or harms depend on how wisely we use it. হ্যাঁ, ভেরি গুড, ফুল স্টপ। ফুল স্টপ দিয়ে লেখো লাস্টের একটা লাইন এখানে দেব, লাস্ট প্যারাগ্রাফ থেকে, সেটা হলো আচ্ছা লেখো, ইফ এমপ্লয়েড ফর পিস, এখানে এমপ্লয় কথাটা ইউজ করছি, ইফ এমপ্লয়েড ফর পিস, EMPLOYED, if employed for peace,
PEACE যদি এটি শান্তির জন্য এমপ্লয় করা হয়, if employed for peace, comma, it can ensure progress. It can ensure progress of the society. It can ensure progress of the society. সেমিকোলন দাও, সেমিকোলন মানে উপরে ফোঁটা নিচে কমা দিয়ে লেখো if misused, comma, it can bring disaster to the society. ওই আগে প্রগ্রেসের জন্য কি ইউজ করলাম ভাই? সোসাইটি ইউজ করেছো দাদা, ওটা সোসাইটি তাহলে না এটা করে, এক মিনিট শোনো। হিউম্যানিটি করতে পারি? না ওটা সোসাইটি ইউজ না করে ওখানে সিভিলাইজেশন করো, সোসাইটি কেটে সিভিলাইজেশন লেখো, তাহলে ভালো হবে। ইট ক্যান এনশোর প্রগ্রেস ফর দ্য সিভিলাইজেশন, এটা করো, সোসাইটি না করে সিভিলাইজেশন করো। আর লাস্টেরটাতে লেখো ইট ক্যান ব্রিং ডিজাস্টার টু দ্য সিভিলাইজেশন, এটা করো। দুটোই সিভিলাইজেশন হ্যাঁ, লিখবো? দুটোই সিভিলাইজেশন লেখো। ওকে, বেশ, হয়ে গেল। এটা কতগুলো ওয়ার্ড হলো একটু দেখো তো। দাদা 95টা হয়েছে। 95, ওইটা কত ছিল? 300 বলেছিলে না এটা? হ্যাঁ, 300-র মতো শব্দ ছিল। ও ঠিক 95 হলে ঠিক আছে, তাহলে ঠিক আছে তাহলে এটা ওকে। সো এটাই হলো বিষয়। দেখো ভাই, আমি আরেকবার বলি, প্রেসিজ লেখার জন্য যেটা সব থেকে দরকার না, ভোকাবুলারিটা ইমপ্রুভ করা। আমি যদি কোনো প্যাসেজ পড়ে সেটার মানেটা যদি অনুধাবন না করতে পারি তাহলে একটু বিপদ হয়ে যায়, ঠিক আছে? তবুও তার জন্য ওই কাম চালাও একটা প্রসেস আছে, তো কাম চালাও প্রসেসটা আমি এখনই শেখাচ্ছি না। হ্যাঁ, মানে ধরো এমন একটা প্যাসেজ দিয়েছে মানে কিচ্ছু বুঝতে পারছি না, তো সেটার জন্য উপায় আছে। দাদা শিখিয়ে দাও, আমার লাগবে কদিন পরে। হ্যাঁ, না ওটা বলবো, অবশ্যই বলবো, ঠিক আছে? চলো একটা দেখো, নেক্সট আর একটা প্যাসেজ রেখেছি, এই প্যাসেজটাকে ভালো করে দেখো। এই প্যাসেজটা আমি তোমাদের হোমওয়ার্কের জন্য দিচ্ছি। এই প্যাসেজটাকে সুন্দর করে পড়ে এর 1/3, অ্যাপ্রক্সিমেটলি 1/3 প্রেসিজ তোমরা লেখার চেষ্টা করো, ওকে? এর 1/3। আর ভাই আমি তোমাদেরকে এই সপ্তাহের মধ্যে ইংলিশের যে ভোকাবুলারিটা রয়েছে সেটা আমি প্রোভাইড করে দিচ্ছি, খুব সম্ভব বুধ বা বৃহস্পতিবারের মধ্যে দিয়ে দেব, ঠিক আছে? ওয়েডনেসডে বা থার্সডের মধ্যে, ঠিক আছে? চলো, ভালো থেকো সবাই। আমাদের আগামী কালও কিন্তু ক্লাস আছে, কালকে সোমবারের দিন পলিটির ক্লাসটা হবে, পলিটি, ওকে? ঠিক আছে। ও দাদা, হ্যাঁ বল। একটা ছিল, বলো। বলছি দাদা এই ওয়ান লাইনার জিকে এগুলো কি করব? মানে প্রচন্ড ফালতু টাইপের কোয়েশ্চেন আসে, আর এমসিকিউ আচ্ছা, নয় যে দেখে মনে পড়ে যাবে অ্যান্সার গুলো। তাহলে আমি একটা কাজ করি, এটা সব পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হবে, হ্যাঁ? তাহলে চলো একটা কাজ করি, আমি কালকে তোমাদেরকে যদি ডিকটেশন দিই, লিখতে পারবে? মানে আমি জাস্ট ওয়ান লাইনার কোয়েশ্চেন অ্যান্ড আনসার বলবো। এই কোয়েশ্চেন আনসার গুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, প্রত্যেকটা, যেগুলো আমি করে রেখেছি ভাই। বিশেষ করে আমাদের রাজ্য সরকারের পরীক্ষার ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো ইফ ইউ ওয়ান্ট, আচ্ছা বেশ। দেন এটা আমরা কিন্তু করতেই পারি, ঠিক আছে? জাস্ট ওয়ান লাইনার, কোনো এমসিকিউজ নয়, কোয়েশ্চেন বলবো, উত্তর বলবো, ঠিক আছে? হ্যাঁ একদম। হ্যাঁ, কোয়েশ্চেনগুলো খুব ভালো হবে, তোমরা দেখো মজা পাবে, ঠিক আছে? তাহলে ওইটাই করি আমরা কালকের দিনে, হ্যাঁ? ওকে দাদা। ওকে, ঠিক আছে, ভালো গুড থেকো নাইট সবাই, স্যার। গুড নাইট।